সবাইকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। লেস ইজ মোর বা কমই বেশি এই ধারণাটির মূল কথা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে সরলতা অবলম্বন করা। জীবনে আমরা যে যা কিছু করি না কেন, মুচি থেকে মন্ত্রী, সবার মূল লক্ষ্য একটাই, সুখী হওয়া। আর সেজন্য সবাই বেশি বেশি সম্পত্তি উপার্জন সহ সব ক্ষেত্রে বেশি বেশি ব্যস্ত থাকতে চায় এবং আমরা সেই সুখের পিছনে কেবল ছুটেই চলেছি। সেখানে না আছে কোনো নীতি নৈতিকতা আর না আছে কোনো পরকালের ভয়। মুচি জুতো সেলাই করার ফোড়ে কম দিয়ে 200 টাকা, আর মন্ত্রী বড় বড় নির্মাণে রড সিমেন্টে কম দিয়ে 200 কোটি টাকা অতিরিক্ত উপার্জন করছে। কিন্তু কেউই ওই অতিরিক্ত কথাটার সীমা জানে না। আমরা সবাই কেবল ছুটেই চলেছি, কিন্তু কোথায় থামতে হবে সেটা আমরা কেউ জানি না। লেস ইজ মোর বা কমই বেশি এই ধারণাটি এই যে বেশি বেশি চাওয়ার পিছনে ছোটাছুটির এই প্রবণতাকে একটা প্রশ্নের সম্মুখীন করে দেয়। কারণ সবাই বেশি চায়, কিন্তু কত হলে বেশি হবে সেটা কেউই জানে না। সুখ হচ্ছে একটা ধাঁধার মতো একটা কিছু ব্যাপার। ভাবনার লুকোচুরি খেলা হচ্ছে সুখ। এয়ারপোর্টে বসে কাচের জানালা দিয়ে দেখা যাওয়া বাইরের টারমাকে দাঁড়িয়ে থাকা বিশাল দেহি সব উড়োজাহাজগুলোকে দেখে আমার ছোট্ট মেয়েটি বাবার কাছে বায়না ধরল যে, বাবা আমি ওই বড় প্লেনে উঠব। তারপর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বোর্ডিং ব্রিজ পার হয়ে প্লেনের ভিতর উঠে বসে জানালা দিয়ে সে তখন অন্য প্লেন দেখে মেয়েটি আবার বাবার কাছে বায়না ধরল, বাবা আমি বড় প্লেনে উঠব। ঠিক একইভাবে কোকোমেলনের নার্সারি রাইমস আর উই দেয়ার ইয়েট, যেখানে বাবা মা তাদের দুটি বাচ্চা গাড়িতে করে নিয়ে কোথাও যাচ্ছেন। বাচ্চারা ভাবছে গন্তব্যে গেলেই কেবল সুখ পাওয়া যাবে। ভ্রমণের আনন্দের কোনো গুরুত্বই তাদের কাছে নেই। তাই তারা অধৈর্য হয়ে বারবার বাবাকে প্রশ্ন করছে, বাবা আর উই দেয়ার ইয়েট? সুখ খোঁজাকে এই বাচ্চাদের সে গানের সাথে তুলনা করা যায়। জীবন সম্পর্কে জ্ঞান সম্পন্ন বাবা তখন বলল, লেটস লুক আউটসাইড আর এনজয় দ্য প্রিটি রাইড। বায়না ফেলে তাকাও সবে চক্ষু মেলে, চারদিকে সব গাছগাছালি, পাহাড় নদী পাক পাখালি, তোমায় দেখে মনের সুখে নাচছে যেসব তালে তালে। গন্তব্যে সুখ নেই, কারণ সুখের কোনো গন্তব্য নেই। সুখ বর্তমানে সবার চারপাশে বিরাজমান। সুখ বলে যদি কিছু থেকেই থাকে তবে সেটা অতীতেও নেই, আবার ভবিষ্যতেও নেই, আছে কেবল বর্তমানে আর আপনার চারপাশে। দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিগুরুর এই পংক্তিটির ভিতরেই সুখ আছে। ইসলামী স্বর্ণযুগের পারস্য কবি ও দার্শনিক ওমর খৈয়ামের দর্শনের মুখ্য বিষয়বস্তু হচ্ছে অতীতের জন্য আক্ষেপ নয়, ভবিষ্যতের জন্য হাহুতাশ নয়, বর্তমান নিয়ে বাঁচতে হবে। সুখের ব্যাপারে ওমর খৈয়ামের পংক্তি উল্লেখ করে আমি আলোচনা শুরু করব। সেটা হচ্ছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভকে শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। লেস ইজ মোর বা কমই বেশি এ ধারণা আমাদেরকে আত্ম উপলব্ধি করার জন্যে সকল ক্ষেত্রে সরলতা অর্থাৎ বর্তমানে হাজির থাকতে হবে, আর যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থেকে সরল জীবন যাপন করে জীবনকে পরিপূর্ণ ও সফল করার জন্যে মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী হওয়ার অনুপ্রেরণা দেই। সে লক্ষ্যেই আমার আজকের আলোচনা মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী দর্শন অনুযায়ী জীবন যাপন করা এবং মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষের বৈশিষ্ট্য। আমি আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই চরম বস্তুবাদী মানসিকতার মেটেরিয়ালিস্টিক মেন্টালিটি, সেটার সোনার খাঁচায় আটকে কেবলই হাঁসফাঁস খাচ্ছি। রবি ঠাকুরের 2 পাখি কবিতার বন্দি পাখির মতো। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে হাই,
আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি বলে না, কবে খাঁচার রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শক্তি নাই উড়িবার। আমরা সবাই বস্তুবাদিতার সোনার খাঁচায় বন্দি দশায় জীবন কাটাচ্ছি, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে নতুন প্রজন্ম যাতে সে খাঁচায় না ঢোকে তার জন্য তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। বস্তুবাদিতার সে সোনার খাঁচা থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী হওয়া। মিনিমালিজম ইজ অনলি ওয়ে আউট অফ ম্যাটেরিয়ালিজম। ন্যূনতমবাদিতাই ভোগবাদী দুনিয়া থেকে মুক্তির একমাত্র রাস্তা, বন্দি দশা থেকে খাঁচা ভেঙে বাঁচার পথ। অর্থাৎ ন্যূনতমবাদী বা মিনিমালিস্ট হওয়ার রাস্তা আমাদেরকেই অবশ্যই খুঁজে বের করতে হবে। ধরুন আপনি ভাবছেন এ মাসে ভালো কোনো একটা জায়গা থেকে একটু বেরিয়ে আসলে মনটা খুশিতে ভরে যাবে। আর একটু বেশি করে ভেবে দেখুন তো, আপনি মাসে যদি এরকম 10 বার ভ্রমণ করেন তাহলে কি আপনার আনন্দ 10 গুণ বেড়ে যাবে বা আপনি কি 10 গুণ বেশি খুশি হবেন? মোটেও কিন্তু ব্যাপারটা সেরকম না। ধারণাটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। বেশ কর্মব্যস্ত একটি দিন কাটানোর পর আপনি আপনার পরিবারকে সাথে নিয়ে রাতে কোনো ভালো একটা রেস্টুরেন্টে বসে আপনার পছন্দের মেনু অনুযায়ী খাবার খেলেন, শরীর মন তৃপ্তিতে ভরে গেল। কিন্তু আপনি যদি সে রাতেই আবার দ্বিতীয়বার আরো ভালো মেনু নির্বাচন করে আরো 1 প্লেট খাবার খান, তাহলে কি আপনার তৃপ্তি দ্বিগুণ হবে? কখনোই না। আপনি বরং শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন এবং অস্বস্তি বোধ করতে থাকবেন। মনে রাখতে হবে, আমাদের আনন্দ করার ক্ষমতা কিন্তু সীমিত। আনন্দদায়ক যে কোনো কিছু বেশি করলে সে আনন্দ বিরক্তিতে পরিণত হয়। তবুও আমরা পাগলের মতো সেই বেশির পিছনে ছুটে চলেছি। মানুষের প্রয়োজনীয়তা বর্ণনা করতে যে গ্রেগ ম্যাকেনন একটি জার্মান প্রবাদ ব্যবহার করেছেন। তার কথায় ওয়েনিজের আবের বেসার, অর্থাৎ কম কিন্তু ভালো, লেস বাট বেটার। এটা দারুণ একটা কথা। আমরা যদি বুদ্ধিমান এবং চিন্তাশীল হই তাহলে কম কিছু থেকে বেশি আনন্দ আমরা পেতে পারি। তার জন্য বিশ্বাস করতে হবে যে এনজয় মোর উইথ লেস, বি মোর উইথ লেস, বিকজ লেস ইজ মোর। কম কিছু দিয়েই বেশি আনন্দ করতে হবে, কম কিছুর মধ্যেই বেশি অনুভব করতে হবে, কারণ কমই বেশি। কম কিছু দিয়েই বেশি আনন্দ করা শিখতে হবে, আর সেটা সম্ভব হবে যদি আমরা সংখ্যার কথা না ভেবে কোনো কিছুর গুণগত মান আমরা বিচার করি। কমকে বেশিতে পরিণত করুন, কারণ কমই বেশি। এটাই মিনিমালিজম ফিলোসফি বা ন্যূনতমবাদের দর্শন। এটা বুঝলে এবং সেভাবে জীবন পরিচালনা করার জন্য কি কি করতে হবে সে বিষয়ে কিছু বাস্তব উদাহরণ তুলে ধরা যাক। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবনযাপন করার প্রথম উপায়টি হচ্ছে ওয়ার্ক স্মার্টার নট হার্ডার, অর্থাৎ পরিশ্রমী নয়, স্মার্ট হতে হবে। বেশি পরিশ্রম করলে যে কাঙ্ক্ষিত ফল আসবে সেটা সবসময় ঘটে না, আর ঘটলেও সেটা স্বল্প সময়ের জন্য থাকে। অনেক ক্ষেত্রে মানুষ পরিশ্রম করে কেবল একই কাজ করে মানুষ বেশি বেশি ব্যস্ত থাকে। একটু ভাবলেই বোঝা যায় যে বারবার একই কাজ করে ভিন্ন ফল আশা করা বোকামি ছাড়া অন্য কিছুই নয়। আমরা জীবনের জন্য প্রয়োজনীয় বিষয়াদি যেমন শারীরিক, মানসিক বা ঐশ্বরিকতার চর্চা বা সামাজিকতা করা, এই বিষয়গুলো যদি না করি তবে আমাদের হাতে সময় থাকবে বা সময় আমরা বাঁচাতে পারবো, আর সে অতিরিক্ত সময়টুকু আমরা কাজ করার পিছনে ব্যয় করে একটু বেশি উপার্জন করতে পারবো, সেটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু মনে রাখবেন, এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে ফল কিন্তু বিপরীত হবে। আপনার স্বাস্থ্য ভেঙে যাবে, ক্লান্তি ভরা মনে অশান্তি আসবে, আর আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। সুখী এবং পরিমিত জীবনের জন্য পরিশ্রমী নয়, স্মার্ট হতে হবে। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবনযাপন করার দ্বিতীয় উপায়টি হচ্ছে বিলিভ ইন মিনিমালিজম ফিলোসফি, অর্থাৎ ন্যূনতমবাদ দর্শনে বিশ্বাস। মিস্টার মানি মুস্টার্সের মিনিমালিজম বা ন্যূনতমবাদের গোল্ডেন রুল সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট ইউজ ইট লুজ ইট, অর্থাৎ আপনি কোনো কিছু ব্যবহার না করলে সেটা যেতে দিন। আমরা কি কি দ্রব্য বা কি ধরনের জিনিসপত্র ঘরে রাখবো তা নির্ধারণ করার ব্যাপারে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। কোনো জিনিস যদি আপনি ব্যবহার না করেন
তবে ভেবে দেখুন সে জিনিস থেকেও আসলে না থাকার মতো। কোনো কিছু যদি আপনার জীবনে মূল্য সংযোজন করতে না পারে, অর্থাৎ আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য না আনতে পারে, তবে সে জিনিসপত্রগুলো রাখা নিরর্থক। যেমন ধরুন, আপনার কাছের মানুষের সাথে কোনো রকম মেলামেশা না করে তাদেরকে যদি অবহেলায় আপনি দূরে সরিয়ে রাখেন, তবে তারা যতই আপনার আপনজন হোক না কেন, তারা সেটা পছন্দ করবে না। ঠিক তেমনি কোনো দ্রব্য যদি স্টোর রুমে বা ড্রয়ারে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তারাও কিন্তু সেটা পছন্দ করে না। দ্রব্যগুলো আপনার কোনো কাজে না লাগলেও অন্য কারো কাজে লেগে সেটা তাদেরকেও খুশি করবে, আর তাতে আপনিও খুশি হবেন। ইটস বেটার টু ওয়্যার আউট দ্যান রাস্ট আউট। অর্থাৎ কোনো দ্রব্য মরিচা পড়ে নষ্ট হওয়ার থেকে ব্যবহারে নষ্ট হয় কিন্তু উত্তম। অপ্রয়োজনীয় দ্রব্যাদি ঘরের জায়গা অকারণে দখল করে রেখে আপনার চলাচলের স্বাধীনতা নষ্ট করে আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেগুলো অপসারণ করে প্রয়োজনীয় কিছুকে রাখাকেই মিনিমালিজম বা ন্যূনতমবাদ পরামর্শ দিয়ে থাকে। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবন যাপন করার তৃতীয় উপায়টি হচ্ছে ক্যাপসুল ওয়ারড্রব। আপনার ওয়ারড্রব যদি কাপড়ে এমনভাবে ঠাসা থাকে যে কোন দিন কোনটা পরবেন সেটা বাছাই করতে প্রতিদিন সকালে আপনাকে একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, তাহলে বুঝতে হবে আপনার ওয়ারড্রব ছোট করতে হবে, যেখানে অল্প কিছু সংখ্যক পছন্দনীয় কাপড় চোপড় রাখাই বুদ্ধিমানের কাজ হবে। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবন যাপন করার চতুর্থ উপায়টি হচ্ছে মেকআপ। একটু ভাবুন দেখি, মানুষ বেশি বেশি করে মেকআপ ব্যবহার করে অন্য কেউ একজন হয়ে ওঠে, বা অন্য কেউ একজন হয়ে ওঠার জন্যেই মানুষ বেশি বেশি করে মেকআপ ব্যবহার করে। সেটা অভিনয় জগতের ব্যাপার, কিন্তু জগৎ সংসারে আপনি যা, সেটা থাকাটাই কিন্তু জরুরি। প্রকৃতি প্রদত্ত সৌন্দর্যই প্রকৃত সুন্দর। স্বল্প মেকআপ আপনাকে আপনার মতো রেখে সুন্দরভাবে উপস্থাপন করতে সহায়ক হবে। নিজেকে কৃত্রিম মেকআপ দিয়ে ঢেকে ফেলা বোকামি ছাড়া আর কিছুই না। এ বিষয়ে মহিলারা দয়া করে পুরুষদের মন্তব্য নিতে পারেন। মেকআপ পরিমিতভাবে ব্যবহার করলে সময় এবং অর্থ দুটোই কিন্তু সাশ্রয় হয়। বেঁচে যাওয়া সময় আর অর্থ খরচ করার মতো অনেক প্রয়োজনীয় বিষয় আছে, যেগুলোর দিকে খেয়াল করলে জীবন আরও পরিপূর্ণতায় ভরে উঠবে। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবনযাপনের পঞ্চম উপায়টি হচ্ছে রিডিং স্লোলি, সময় নিয়ে বই পড়া। এই বই পড়া নিয়ে মানুষের মনে একটা ভ্রান্ত অহমিকাবোধ বা রং ভ্যালু কালচার তৈরি করে। অনেকেই বই পড়ার বিষয়টা সংখ্যা দিয়ে পরিমাণ করে অযথা বড়াই করে। সে লক্ষ্যে অনেকে একটা বই অল্প সময়ের ভিতর উপর পড়ে শেষ করে। সেটা প্রকৃত কিন্তু বই পড়া হয় না। তাতে বইটি আমি পড়েছি এ ধরনের একটা ফাঁকা গর্ব করার খোরাক যোগায়। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবনযাপনের ষষ্ঠ উপায়টি হচ্ছে রাইটিং কনসাইজ বা সংক্ষিপ্ত আকারে লেখা। এ বিষয়ে ব্লেজি প্যাস্কেল তার কোটেশন আমি উল্লেখ করতে চাই। তিনি লিখেছেন, I would have written a shorter letter, but I did not have the time. অর্থাৎ আমি একটি সংক্ষিপ্ত পত্র লিখতে পারতাম, কিন্তু আমার হাতে সময় ছিল না। সংক্ষেপে কিছু লেখার জন্য অনেক ভাবনা চিন্তার দরকার হয়, সেটা কেউ করতে চায় না। অভিজ্ঞতা আর প্রজ্ঞা না থাকলে কেউ কম লিখে বেশি কিছু প্রকাশ করতেও পারে না। মনে রাখতে হবে, সংক্ষিপ্ত লেখা সাধারণত কেউ কিন্তু অগ্রাহ্য করে না, সবাই এটা পড়ে দেখতে চায়। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবনযাপন করার সপ্তম উপায়টি হচ্ছে পোয়েট্রি, কবিতা থেকে শেখা। কবিতা হচ্ছে অল্প লিখে অনেক কিছু প্রকাশ করা। এখানে লিজ গিলবার্টের কথা উল্লেখযোগ্য। তিনি একজন তরুণীকে শিক্ষা দিতেন, যার কবিতা লেখার শখ ছিল। লিজ একদিন তরুণীটিকে ব্যাখ্যা করে বলেছিলেন, জীবনের অভিজ্ঞতা তার কবিতার উপজীব্য হতে পারে। তরুণীটি তখন একটা কোটেশনের উল্লেখ করল। সে বলল, ব্রিথ ইন লাইফ, ব্রিথ আউট পোয়েট্রি। অর্থাৎ জীবনকে নিঃশ্বাসের সাথে ভিতরে ঢুকাও আর নিঃশ্বাসের সাথে কবিতা বের করো। লিজ গিলবার্ট পুলকিত হয়ে বলল, কবিরা প্রকৃতই কম বলে বেশি বোঝানোর ব্যাপারে তারা পণ্ডিত, তারা মাস্টার। তিনি আরও উল্লেখ করেন যে কবিরা অল্প কথায় বেশি বলার ব্যাপারে সিদ্ধহস্ত, সেজন্যই আমাদের কবিতা পড়া উচিত। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবনযাপনের অষ্টম উপায়টি হচ্ছে ইনগ্রিডিয়েন্টস ইন আওয়ার ফুড, আমাদের দৈনন্দিন খাবারের উপকরণ। মার্ক বিটম্যান বলেন, আমাদের খাদ্য সামগ্রী যা সুপার শপে
শেলফ ভর্তি অবস্থায় পাওয়া যায় তার ভিতর 70% খাবার না, যা আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তি বা পুষ্টি সরবরাহ করে না। বাজারে পাওয়া যাওয়া রান্না করা খাবারে যে উপকরণ মেশানো হয় তার অধিকাংশ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ প্রসঙ্গে ক্রিস কার বলেন, ইফ ইট টেকস দ্য ল্যাব টু মেক, ইট টেকস দ্য ল্যাব টু ডাইজেস্ট। অর্থাৎ যা ল্যাবে তৈরি করা হয় তা হজম করতে আবার ল্যাবেরই সাহায্যের দরকার হয়। আসলে না বুঝে আমরা বেশি আর ভালো খাবার খেতে যেয়ে অর্থ অপচয় করি আর নিজেদেরকে ক্ষতি করি। মিনিমালিজম বা ন্যূনতমবাদ প্রকৃত অর্থে কোনো সাদা পাতার উপরে নীতিবাক্য লিপিবদ্ধ করা নয়। কম করার প্রকৃত অর্থ অনর্থক সবকিছু বাদ দিয়ে অর্থবোধক সবকিছুকে রাখা। আমি স্ক্রিনে একটা চিত্র দেখাচ্ছি। এই ছবিটা আপনারা দেখছেন। এই ছবিতে সর্বডানের অঙ্কনটি বেশি কম, যেখানে ছবিটা হার্টের মতো দেখতে হয়নি, আর সর্ববামের ছবিটা অনেকটা হিজিবিজি অনর্থক জিনিস দিয়ে ভরা বলে মনে হচ্ছে। কিন্তু মাঝখানের ছবিটার দিকে খেয়াল করুন, এই দুয়ের জন্য একটা ভারসাম্য, অতিরিক্ত কিছুই নেই, যে কেউ দেখলেই বুঝবে এটা কি বোঝাতে চায়। এটাই কম বেশির একটা রৈখিক চিত্র। মিনিমালিজম ফিলোসফি অনুযায়ী জীবনযাপনের দশম এবং শেষ উপায়টি হচ্ছে ডিসিশন বা সিদ্ধান্ত। এটা স্বতঃসিদ্ধ যে সব বিষয়েই পছন্দ অপছন্দের অবকাশ থাকা দরকার, কিন্তু অতিরিক্ত পছন্দ অপছন্দের অবকাশ আমাদের পছন্দ করার ক্ষমতাকে অবশ করে দেয়, অকেজো করে দেয়। অতিরিক্ত সংখ্যক বিকল্প আমাদের মনে ধাঁধার সৃষ্টি করে। অবশেষে আমরা অভ্যাসের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিয়ে পছন্দ করার ক্ষমতাকে আমরা জলাঞ্জলি দিয়ে আসি। এখন আমরা মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ সাদাসিধা এবং বাহুল্য বিবর্জিত জীবনযাপন করে থাকে। যে সমস্ত দ্রব্যাদি তাদের জীবনে মূল্য সংযোজন করে না, তেমন কোনো দ্রব্যাদির তারা ঘরে রাখতে বা তাদের সাথে রাখতে একদম পছন্দ করেন না। ন্যূনতমবাদী মানুষ একটা গোছালো জীবন গড়ে তোলে। তারা জীবনকে সর্বক্ষেত্রে অর্থবহ করে তুলতে চায়। তাদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। প্রথমটি হলো ভ্যালুস হোয়াইট স্পেস, অর্থাৎ খালি জায়গার মূল্যায়ন। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে খালি জায়গা রাখতে পছন্দ করে, অর্থাৎ তাদের কর্মসূচির যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের পাতায় প্রচুর খালি দিন থাকে, যাতে করে সে সময়ে তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করতে পারে আর উন্মুক্ত আকাশের নিচে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। খালি জায়গা থাকলে নিজের পছন্দ মতো জীবন রচনা করার অবকাশ থাকে। খালি জায়গা না থাকা অর্থ হচ্ছে সবসময় কোনো না কোনো কর্মসূচির বেড়া জালে নিজেকে আটকে রাখা। এমন মানুষ তাদের ঠাসা কর্মসূচির কাছে দাস হয়ে বিভিন্ন মিটিং, দাওয়াত ইত্যাদি জায়গায় অপছন্দের মানুষদের সাথেও কৃত্রিমভাবে মেলামেশা করতে তারা বাধ্য হয়। 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওভার কনজাম্পশন বা ভোগবাদ থেকে বেঁচে থাকা। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ ভোগবাদী জীবনের প্রতি বিতৃষ্ণা পোষণ করে। ভোগবাদীরা যেখানে সুপার শপে কেনাকাটার মধ্যে থাকা, অনলাইন শপিংয়ের অফারের সুবিধা নেওয়া ইত্যাদিতে তাদের সময় ও শক্তি ব্যয় করে এবং এগুলো করে তারা আনন্দ পায়, সেখানে মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ সেগুলোকে অনর্থক বিবেচনা করে সেসব থেকে নিজেদেরকে দূরে রাখে। সেগুলো দিয়ে তারা তাদের খালি জায়গা কখনোই পূরণ করে না। তারা ন্যূনতম অত্যাবশ্যকীয় দ্রব্যাদি ভোগে বিশ্বাসী, যা তাদেরকে সহজ সরল জীবনযাপন করে একটা পরিপূর্ণতা লাভ করতে সহায়তা করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লাভস টু ম্যাক্সিমাইজ হোয়াট দে হ্যাভ, অর্থাৎ যা আছে সেগুলোর সর্বোত্তম ব্যবহারে তারা বিশ্বাসী। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ যা কিছু তাদের জীবন বিকাশে সহায়ক নয় তেমন দ্রব্য ক্রয় করা থেকে তারা বিরত থাকে। পক্ষান্তরে তাদের যা আছে সেগুলোর সঠিকভাবে মূল্যায়ন করে সেইগুলোরই সর্বোৎকৃষ্ট ব্যবহার তারা করে থাকে। তারা নতুন ডিজাইন বাজারে পাওয়া যায় বলেই পুরানো ডিজাইন পরিবর্তন করাতে তারা বিশ্বাস করে না। কোনো কিছু ভেঙে গেলে তারা সেটি জোড়া দিয়ে আবার ব্যবহার করে, তারা সেটা ছুঁড়ে ফেলে বা ছুঁড়ে ফেলতে তারা পছন্দ করে না।
পুরানো সবকিছু তারা মেরামত করে চালাতে পছন্দ করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেন্সিটিভ টু ক্লাটার। দ্রব্য সামগ্রী জঙ্গলের প্রতি তাদের অনীহা। ঘরে ঠাসা দ্রব্যাদি যেগুলো কোনো কাজেই আসে না, যার মূল্য কেবল দেখাতে আর দেখানোতে, তেমন দ্রব্যের জঞ্জাল তারা একদম সহ্য করতে পারে না। এ ধরনের মানুষ বা মিনিমালিস্ট তারা অনর্থক সব দ্রব্যাদি সরিয়ে ফেলে বা সেগুলো যাদের প্রয়োজন লাগে তাদেরকে দিয়ে দিয়ে তারা জঞ্জালমুক্ত হতে ভালোবাসে। এ ধরনের মানসিকতার মানুষ অনেক সময় নিজের বড় বাসাবাড়ি ছেড়ে নির্জন স্থানে ছোট বাড়িতে যে বসবাস করতে পছন্দ করে। এ ধরনের অনেকে আবার তাদের ন্যূনতম দ্রব্যাদির ব্যাকপ্যাকে বহন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এ ধরনের মানুষ অবশ্য এক প্রকার চরমতাবাদী, কারণ কোনো কোনো ক্ষেত্রে তারা ন্যূনতমের নিম্ন সীমাও ছাড়িয়ে যায়, সেটা আবার ঠিক নয়। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডেসপাইজেস ওয়েস্টিং টাইম, অর্থাৎ সময় নষ্ট করাকে তারা ঘৃণা করে। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদীরা সৃজনশীল কিছু করতে অভ্যস্ত। তারা শুয়ে বসে টিভি দেখে বা ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর মতো সব কাজ প্রয়োজন ছাড়া তারা করে না। ন্যূনতমবাদীদের কাছে সময় একটা অতি মূল্যবান দ্রব্য এবং তারা কোনোভাবেই সময় নষ্ট করতে চায় না। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেক্স ডেপথ, অর্থাৎ গভীরতা খোঁজা। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ সব বিষয়েই গভীরতা অনুসন্ধান করে, সেটা নিজের পেশা, শখ বা কারোর সাথে সম্পর্ক বা অন্য কোনো বিষয়ে। ব্যাপ্তির থেকে তারা গভীরতাকে বেশি প্রাধান্য দেয়। তারা অনেকগুলো বন্ধুর থেকে গুটি কতক ভালো বন্ধু পছন্দ করে। তারা অনেকগুলো সাদামাঠা জিনিসের তুলনায় একটি ভালো জিনিস রাখতে পছন্দ করে। ন্যূনতমবাদীরা সবকিছুতেই কম সংখ্যা পছন্দ করে, সেটা ঠিক, কিন্তু তারা অন্যের ন্যূনতম সবকিছুকে গভীরভাবে মূল্যায়ন করে। এই ধারণাটি হচ্ছে বিয়োগ করে যোগ করা, ইটস এডিশন বাই সাবট্রাকশন। 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সি মিনিমাইজিং অ্যাজ এ ফান চ্যালেঞ্জ, অর্থাৎ ন্যূনতমতাকে তারা মজার একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করে। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ ন্যূনতমর সীমা ঠেলে কত নিচে নেওয়া যায় সে ব্যাপারটা নিজের উপর একটা পরীক্ষা হিসাবে গ্রহণ করে থাকে। এটা এমন নয় যে তারা দারিদ্র্যের মধ্যে বসবাস করতে চায় বা সব ধরনের আরাম আয়াসকে তারা অপছন্দ করে বা সে আরাম আয়াস থেকে নিজেদেরকে বঞ্চিত করতে চায়, কিন্তু তারা দেখতে চায় যে জীবনকে কতটা সহজ ও সরল রেখে জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ফেলা যায়। They just want to see how much they can simplify their lives without sacrificing their happiness or well-being. ন্যূনতমবাদীরা অপ্রচলিত নিয়মে বসবাস করতে ভালোবাসে। তারা সবসময় নিজেদেরকে তাদের আরামের ক্ষেত্র বা কমফর্ট জোন এটা থেকে বের হতে চায়। 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্র্যাকটিস ডিট্যাচমেন্ট ফ্রম থিংস, অর্থাৎ ভোগের দ্রব্যাদি থেকে বিচ্ছিন্নকরণ। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদীরা নিজেদেরকে ভোগ্য সামগ্রী থেকে বিচ্ছিন্ন রাখতে চায়, মানুষ বা বাস্তবতা থেকে নয়। বস্তুগত কিছুর ভিতর তারা সুখ খুঁজে পায় না, তাই তাদের কাছে ন্যূনতম ভোগ সামগ্রী থাকলেও সেগুলো তাদের জীবনধারাকে প্রভাবিত করতে পারে না। ন্যূনতমবাদীদের সাথে কথাবার্তা বললে বোঝা যায় যে তারা কখনো যদি বড় কিছু করে থাকে সেটা নিয়ে নিজেকে জাহির করতে চায় না। 9 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এনাফ, অর্থাৎ পর্যাপ্ত কতটুকু তা তারা বোঝেন। স্বভাবত মানুষ পর্যাপ্তের সীমা বোঝে না, কত হলে যে বেশি হয় সেটা আমরা বুঝতে চাই না। মানুষ সবকিছুই বেশি বেশি চায়, কিন্তু বেশির উপরের সীমাটা আমরা বুঝতে চাই না। কিন্তু ন্যূনতমবাদীরা জানে যে জীবনে সুখী হওয়ার জন্যে অনেক বেশি রোজগারের দরকার নেই। তারা এটাও জানে যে সুখী হওয়ার জন্যে অনেক খরচ করতে হবে, সেটাও ঠিক না। যদি কেউ ভাবেন যে ন্যূনতমবাদীরা অনেক অর্থশালী হওয়া বা অনেক কিছুর মালিক হওয়ার বিরুদ্ধে, তাহলে ন্যূনতমবাদীদের ব্যাপারে অবিচার করা হবে। ন্যূনতমবাদীরা বিশ্বাস করে যে অনেক সম্পদ থাকলেই সুখী হওয়া যায় না, বরং অধিক সম্পদ জীবনে মানসিক চাপ, হারানোর ভয় ইত্যাদি এনে জীবনকে অসুখী করে রাখে। 10 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে লেস ম্যাটেরিয়ালিস্টিক, অর্থাৎ কম দেহাত্মবাদী। কেহই দেহত্ব
বাদিতা থেকে অর্থাৎ মেটেরিয়ালিজম থেকে মুক্ত নয়, এমনকি ন্যূনতমবাদীরাও না। অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবছে এটা বিবেচনা করা মানুষের একটা স্বভাব, আর সেটা প্রমাণ করার ক্ষেত্র হিসাবে আমরা বাড়ি, গাড়ি, সম্পদ, স্ত্রী, সন্তান ইত্যাদিকে বেছে নিই। ন্যূনতমবাদীরা এসব ভাবনাকে প্রশ্নের সম্মুখীন করার সাহস দেখায়। তারা বিশ্বাস করে প্রতিবেশীর কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। ন্যূনতমবাদীরা বিশ্বাস করে যে তাদের মূল্যায়ন তাদের সম্পদ বা অন্যরা কি ভাবলো সেটার উপর নির্ভর করে না। দে রিয়ালাইজ দে ডোন্ট নিড টু কিপ আপ উইথ দ্য জনসেস। 11 নম্বর বৈশিষ্ট্যটি হলো লিভ ফর এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ অভিজ্ঞতা অর্জনের জন্য জীবনযাপন করা। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদীরা ভোগের জন্য নয়, অভিজ্ঞতা অর্জনের জন্য জীবনযাপন করে। একজন ভালো বন্ধুর সাথে ফোনে কথা বলা, প্রকৃতির সাথে সময় কাটানো, কিছু গান বাজনা করা, এ ধরনের মুহূর্তের জন্য ন্যূনতমবাদীদের কাছে অনেক সময় থাকে। নতুন নতুন জায়গা ভ্রমণ, ভালো থিয়েটার বা গান বাজনা অনুষ্ঠানে যাওয়া বা এমন কিছু করা যা তাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা দেয়, সেসবের জন্য তারা সময় এবং টাকা পয়সা খরচ করে আনন্দ পায়। 12 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে স্লো শপার্স, অর্থাৎ ন্যূনতম ক্রয়। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদীরা জানে যে তাৎক্ষণিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে কেনাকাটা সবসময় অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাধ্য করে এবং অপ্রয়োজনীয় জিনিসপত্রে ঘর ভর্তি হয়ে যায়। তাদের কাছে কেনাকাটা কোনো শখ বা সময় কাটানো নয়, প্রয়োজন মেটানো। তাই তারা অনেক ভেবেচিন্তে কদাচিৎ কেনাকাটা করে থাকে। 13 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কনফিডেন্টলি সে নো, নির্দ্বিধায় না বলা। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদীরা খুব আত্মবিশ্বাসী হয়, তাই তারা অপ্রয়োজনীয় সবকিছুকেই নির্দ্বিধায় না বলতে পারে। বলা বাহুল্য, ন্যূনতমবাদীরাও সামাজিকতা, কঠোর পরিশ্রম বা দায়িত্ব পালন করার পক্ষে, কিন্তু তারা জানে যে এসবের ব্যাপারে কতটুকু হলে অতিরিক্ত হয়, আর তখন তারা নির্দ্বিধায় সেগুলোকে না বলে। সাধারণত মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী মানুষ শেষ মুহূর্তে করা দাওয়াত তারা ফিরিয়ে দেন। 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কারেজিয়াস, সৎসাহস। মিনিমালিস্ট বা ন্যূনতমবাদীরা জানে তারা কি করছে, তাই সব ব্যাপারেই তারা সাহসী হয়। তারা প্রচলিত ভাবধারা বা বিশ্বাসকে প্রশ্নের সম্মুখীন করে থাকে এবং এটা করতে তারা একটু ভয় পায় না। রূপকভাবে বলতে হয় যে ন্যূনতমবাদীদের জীবন সাদা ক্যানভাসের মতো বা খালি হার্ড ড্রাইভের মতো। সাদাসিধা জীবনযাপন করতে হলে সৎ সাহস লাগে। কোনো কিছু যোগ করাটা মানুষের জন্য সহজ একটা কাজ, কারণ মানুষ বেশি চায়। কিন্তু জীবনকে সহজ সরল রাখার জন্য যোগ করার সক্ষমতা থাকলেও বিয়োগ করতে হবে। যোগে জটিলতা বাড়ায় আর বিয়োগে সরলতা আনে। টু রিমুভ ওয়েন ইট ইজ ইজিয়ার টু অ্যাড। বাড়ানো যদি সহজ হয় তাহলে সরাতে হবে। এটাই ন্যূনতমবাদী মানুষের অনন্য একটা বৈশিষ্ট্য। এভাবে আপনি যদি মিনিমালিস্ট বা ন্যূনতমবাদী হন, তাহলে মেটেরিয়ালিজমের সোনার খাঁচা ভেঙে আপনি বেরোতে সক্ষম হবেন, আর বিশেষ করে নতুন প্রজন্মকে সেই খাঁচায় না ঢোকার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবেন। এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমি মনে করি সব শ্রেণী পেশার মানুষদের জন্য জানা জরুরি, এই বিষয়গুলো আমি এবং আমার টিম সরাসরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসগুলোতে সেমিনার বা ক্লাসের মাধ্যমে আলোচনা করে থাকি। এ ধরনের সরাসরি আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।